দিনের আলোয় এই জায়গাটা দেখতে আর পাঁচটা ঐতিহাসিক দুর্গের মতোই লাগে। চারিদিকে পর্যটকদের কোলাহল, গাইডদের গলা আর ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু যেমনই মরুভূমির বুকে সূর্যটা ঢলতে শুরু করে, আরাবল্লী পাহাড়ের ছায়া যখন গ্রাস করে এই কেল্লাকে, অমনি এখানকার প্রতিটা পাথর যেন এক অদৃশ্য অতৃপ্ত আত্মায় জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ করেই কেল্লার ভাঙা প্রাকারের আড়াল থেকে ভেসে আসে এক নারীর বুক ফাটা আর্তনাদ। মাঝরাতে শুনশান বাজারের ভাঙা গলিতে শোনা যায় ভারী বুটের আর অদ্ভুত সব অজানা পায়ের আওয়াজ। এটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয়, এটি হলো রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত ভানগড় কেল্লা, যাকে ভারত সরকার এবং আধুনিক বিজ্ঞানও অফিসিয়ালি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বে এটি ৩ নম্বরে আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কেল্লার বাইরে একটি বিশাল বোর্ড ঝুলিয়ে দিয়েছে, যেখানে স্পষ্টাক্ষরে লেখা সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই কেল্লার সীমানায় প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন? আধুনিক এই প্রযুক্তির যুগেও কেন একটি কেল্লাকে ঘিরে এতটা ভয়? কি লুকিয়ে আছে আর অন্ধকারে? চলুন আজ রাতের এই বিশেষ মেগা এপিসোডে আমরা উন্মোচন করব ভানগড়ের সেই আসল সত্য। নমস্কার বন্ধুরা, মিডনাইট হুইসপার বাংলার আজকের এই মেগা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের জার্নিটা একটু দীর্ঘ এবং অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আজ আমরা ভারতের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং ভীতিপ্রদ স্থান ভানগড় কেল্লার ভেতরে প্রবেশ করতে চলেছি। ভানগড়কে নিয়ে ইন্টারনেটে হাজারো গল্প ছড়ানো আছে, কিন্তু আজ আমরা শুধু ভাষা ভাষা গল্প শুনবো না, আমরা ইতিহাসের পাতা উল্টাবো। 16 দশকের রাজস্থানে ফিরে যাব। আমরা জানবো রাজকুমারী রত্নাবতীর সেই রূপের ট্র্যাজেডি, তান্ত্রিক সিন্ধিয়ার সেই ভয়ঙ্কর কালো জাদু এবং সাধু ভালানাথের সেই অমোঘ দ্বিতীয় অভিশাপের কথা। শুধু তাই নয়, আর জানবো কেন এই ভানগড় কেল্লার আশেপাশে মানুষজন পা রাখলে ক্যামেরা, ফোন, ড্রোন হঠাৎ বন্ধ হয়ে যায়। আর তাই দেরি না করে ঘরের আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে গুঁজে নিন আর আমাদের চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নিন। চলুন সময়ের চাকা ঘুরিয়ে পিছনে যাওয়া যাক প্রায় 450 বছর আগে। ইতিহাস ঘাঁটিয়ে জানা যায় 1573 সালে আমিরের মহান রাজা ভগবন্নত দাস তার ছোট ছেলে মাধো সিং এর জন্য এই ভানগড় কেল্লা এবং এই পুরো শহরটি নির্মাণ করিয়েছিলেন। মাধো সিং ছিলেন আকবরের নবরত্নের অন্যতম সদস্য মান সিং এর ভাই। সেই যুগে ভানগড় কোনো সাধারণ দুর্গ ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ সুপরিকল্পিত শহর। এর ভিতরে ছিল জাঁকজমকপূর্ণ বাজার, বিশাল বড় বড় হাভেলি, সুউচ্চ মন্দির এবং 7 তলা বিশিষ্ট এক চোখ ধাঁধানো রাজমহল। কিন্তু এই দুর্গের সমস্ত জৌলুস ফিকে হয়ে যেত একজনের সামনে। তিনি ছিলেন মাধো সিং এর কন্যা রাজকুমারী রত্নাবতী। রত্নাবতী যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা দিলেন, তখন তার রূপের চর্চা ছড়িয়ে পড়ল গোটা উত্তর ভারতবর্ষে।
বলা হতো রত্নাবতীর সৌন্দর্য এতটাই অলৌকিক ছিল যে তার একটি হাসিতে মরুভূমির তপ্ত বালিও যেন জুড়িয়ে যেত। তার বিয়ের বয়সের পর থেকেই ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে বড় বড় রাজা এবং রাজপুত্ররা দামি দামি উপহার নিয়ে ভানগড়ে আসতেন তার পানি প্রার্থনা করতে। কিন্তু রত্নাবতী জানতেন না এই অতুলনীয় রূপই তার নিজের এবং গোটা ভানগড় শহরের জন্য এক চিরকালীন অভিশাপ বয়ে আনবে। ঠিক সেই সময়ে ভানগড় কেল্লা অদূরে পাহাড়ের উপর এক কুঠিরে বাস করত এক ভয়ঙ্কর মানুষ, ত্রান্তিক সিন্ধিয়া। সিন্ধিয়া কোনো সাধারণ সাধক ছিল না, সে ছিল তন্ত্র সাধনার সবচেয়ে অন্ধকার দিক অর্থাৎ কালা জাদু বা অকাল্ট বিদ্যায় পারদর্শী। লোকমুখে শোনা যেত সিন্ধিয়া নাকি তার মন্ত্রের জোরে পশু পাখিদের নিয়ন্ত্রণ করতে পারত এবং যে কোনো মানুষকে নিজের দাসে পরিণত করতে পারত। তার নাম শুনলেই ভানগড়ের মানুষ ভয়ে সিঁটিয়ে থাকত। কিন্তু এই অন্ধকার জগতের অধিপতির বুকেও জেগে উঠেছিল এক তীব্র নিষিদ্ধ লালসা। একদিন বাজারের রাজকীয় শোভাযাত্রায় রাজকুমারী রত্নাবতীকে দেখার পর থেকেই সিন্ধিয়া নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে রাজকুমারীর প্রেমে অন্ধ হয়ে যায়। সিন্ধিয়া খুব ভালো করেই জানতো একজন কুখ্যাত তান্ত্রিককে রাজকুমারী কোনোদিনই বিয়ে করবে না। তাই সে সিদ্ধান্ত নিল সে রাজকুমারীকে বশ করার জন্য তার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী কালো জাদু অর্থাৎ বশীকরণ মন্ত্র প্রয়োগ করবে। দিনটি ছিল এক সাধারণ দুপুরের। রাজকুমারী রত্নাবতীর প্রধান দাসী সুগন্ধি আতর এবং চুলে মাখার বিশেষ তেল কিনতে ভানগড়ের প্রধান বাজারে এসেছিল। সিন্ধিয়া তান্ত্রিক আগে থেকেই সেই সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল। দাসী যখন তেলের দোকানদারের সাথে কথা বলছিল, সিন্ধিয়া চুপি চুপি সেই তেলের শিশিটি স্পর্শ করে এবং তার উপর এক তীব্র বশীকরণ মন্ত্র ফুঁকে দেয়। তার পরিকল্পনা ছিল এই তেল যখনই রাজকুমারী রত্নাবতীর চুলে স্পর্শ করবে, তিনি নিজের সমস্ত জ্ঞান হারিয়ে এক তীব্র আকর্ষণে পাহাড় বেয়ে সোজা তান্ত্রিক সিন্ধিয়ার কুঠিরে চলে আসবেন। কিন্তু রাজকুমারী রত্নাবতী কেবল রূপবতী ছিলেন না, তিনি চতুর এবং আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান ছিলেন। দাসী যখন তেল নিয়ে রাজমহলে পৌঁছায় এবং রত্নাবতী সেই শিশিটি নিজের হাতে নেন, অমনি তার শরীর শিউরে ওঠে। তিনি বুঝতে পারেন এই সুগন্ধির ভেতর এক তীব্র অশুভ শক্তির স্পর্শ লেগে আছে। ক্রোধে এবং ঘৃণায় রাজকুমারী সেই তেলের শিশিটি প্রাসাদের জানলা দিয়ে নিচের পাথুরে পাহাড়ের দিকে ছুঁড়ে ফেলে দেন। আর ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। তেলের শিশিটি মাটিতে না পড়ে এক বিশালাকার পাথরের উপর ভেঙে পড়ে। তেলের মধ্যে থাকা তীব্র বশীকরণ জাদু সেই জড় পাথরটির উপর কাজ করতে শুরু করে। পাথরটি পাহাড়ের গা বেয়ে প্রবল বেগে গড়িয়ে সোজা ছুটে যায় তান্ত্রিক সিন্ধিয়ার কুঠিরের দিকে। সিন্ধিয়া কিছু বুঝে ওঠার আগেই সেই বিশালাকার পাথরটি তাকে পিষে ফেলে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে নিজের হাড়গোড় গুঁড়ো হয়ে যাওয়ার সময় সিন্ধিয়া ভানগড় কেল্লার দিকে তাকিয়ে তার শেষ নিঃশ্বাসের সাথে সাথে এক ভয়ঙ্কর অভিশাপ উগরে দেয়।
যে রূপের অহংকারে আজ আমার এই দশা হলো রত্নাবতী, সেই রূপ আর এই ভানগড় কেল্লা এক রাতের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই প্রাসাদে আর কোনোদিন কোনো নতুন প্রাণের ছোঁয়া লাগবে না। এখানে যার মৃত্যু হবে তার আত্মা এই দুর্গের দেয়ালে চিরকালের জন্য বন্দী হয়ে থাকবে, কোনোদিন মুক্তি পাবে না। তান্ত্রিকের চোখ দুটো খোলা অবস্থাতেই তার প্রাণ চলে যায়, কিন্তু তার সেই শেষ কথাগুলো ভানগড়ে বাতাসে এক চিরস্থায়ী বিষের মতো মিশে গেল। তান্ত্রিক সিন্ধিয়ার মৃত্যুর ঠিক 1 বছরের মাথায় প্রতিবেশী রাজ্য আজবগড়ের রাজা ভানগড় আক্রমণ করেন। ইতিহাসে বলা হয় এই আজবগড়ের রাজাও রত্নাবতীকে পাওয়ার জন্য মরিয়াছিলেন। এক অমাবস্যার রাতে আজবগড়ের বিশাল সেনাবাহিনী হঠাৎ ভানগড় কেল্লা ঘেরাও করে। মাধো সিং এর সৈন্যরা এই আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ভানগড়ের সেই সুন্দর বাজার, মন্দির আর রাজমহল এক রাতের মধ্যে রক্তে ভেসে গেল। তলোয়ারের আঘাত আর কামানের গোলায় ভেঙে পড়তে লাগলো প্রাচীর। সেই রক্তক্ষয়ী যুদ্ধে রাজকুমারী রত্নাবতী সহ ভানগড়ের প্রায় 10,000 মানুষ নির্মমভাবে খুন হন। তান্ত্রিকের অভিশাপের মতোই এক রাতের মধ্যে এক হাসি খুশি জীবন্ত শহর সম্পূর্ণ শ্মশানে পরিণত হলো। আর যারা বেঁচে ছিল তারা ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আর সেই থেকে আজ পর্যন্ত ভানগড় এক মৃত অভিশপ্ত শহর। বন্ধুরা, ভানগড়ের এই ধ্বংসের পেছনে কিন্তু শুধু তান্ত্রিক সিন্ধিয়ার গল্পই শেষ নয়। ইতিহাসের পাতায় আরও একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়, যা কেল্লা তৈরির সময় ঘটেছিল। রাজা মাধো সিং যখন এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, তখন সেই পাহাড়ের পাদদেশে তপস্যা করতেন এক মহাসাধক, যোগী বালানাথ। মাধো সিং সাধুর কাছে গিয়ে কেল্লা তৈরির অনুমতি চাইলে বালানাথ একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজন, আপনি কেল্লা তৈরি করতে পারেন, কিন্তু মনে রাখবেন কেল্লার উচ্চতা যেন কোনোভাবেই এত বেশি না হয় যার ছায়া আমার এই তপস্যার আসনের উপর পড়ে। যদি কোনোদিন আপনার প্রাসাদের ছায়া আমার গায়ে লাগে, তবে সেই মুহূর্তেই আপনার এই পুরো কেল্লা ধ্বংস হয়ে যাবে। মাধো সিং শুধু সাধুর কথা মেনে নিয়ে কেল্লার উচ্চতা কমই রেখেছিলেন, কিন্তু কয়েক প্রজন্ম পর তার বংশধর ছত্র সিং অহংকারের বশে রাজমহলের উপর আরও কয়েকটি তলা তৈরি করেন এবং এক শীতের বিকেলে ঠিক সূর্যাস্তের সময় সেই 7 তলা প্রাসাদের দীর্ঘ ছায়া গিয়ে পড়ে যোগী বালানাথের আশ্রমের উপর। সাধুর ক্রোধে পুরো কেল্লায় মহামারী এবং যুদ্ধ নেমে আসে, যা ভানগড়কে চিরকালের জন্য মাটির সাথে মিশিয়ে দেয়। তো মানুষজনদের মুখ থেকে শোনা যায়, তাদের বয়ান অনুযায়ী তারা বলে, আমরা দিনে দিনে এখানে ট্যুরিস্টদের ঘোরাই, কিন্তু 5টা বাজলেই আমাদের বুক কাঁপতে শুরু করে। এএসআই এর লোকেরা ও কেল্লার গেটে তালা মেরে অনেক দূরে চলে যায়। রাতের বেলা এই কেল্লার ভেতর থেকে সুগন্ধি আতরের গন্ধ পাওয়া যায়, আর রাজমহলের উপর থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে।
কেউ যদি ভুল করেও রাতে ভিতরে থেকে যায়, সে আর পরদিন সকালে সোজা মাথায় ফিরে আসে না। আরও একজন গ্রামবাসীর মুখ থেকে শোনা যায়, আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন মাঝরাতে কেল্লার ভিতরে সেই প্রাচীন বাজারে এখনো বাজার বসে। মৃত আত্মারা সেখানে ঘুরে বেড়ায়। কোনো কোনো রাতে তলোয়ারের লড়াইয়ের শব্দ শোনা যায়, যেন এখনো সেই পুরনো যুদ্ধটা চলছে। আনগড় কেল্লার এই অলৌকিক ঘটনাগুলো পরীক্ষা করতে দেশ বিদেশের বহু নামী প্যারানর্মাল সোসাইটি এবং বিজ্ঞানীরা এখানে রাত কাটিয়েছেন বিশেষ অনুমতি নিয়ে। তদন্তে দেখা গেছে কেল্লার ভেতরে প্রবেশ করা মাত্রই তাদের নাইট ভিশন ক্যামেরার লেন্স বারবার ব্লার হয়ে যায়। অডিও রেকর্ডারে এমন কিছু ফ্রিকোয়েন্সি ধরা পড়ে যা মানুষের কানের পক্ষে শোনা অসম্ভব, কিন্তু গ্রাফে স্পষ্ট তরঙ্গ দেখা যায়, যাকে বলা হয় ইভিপি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেল্লার ভিতরে কোনো কোনো জায়গায় থার্মাল ক্যামেরায় হঠাৎ করেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে দেখা যায়। তাহলে কি সত্যিই তান্ত্রিকের অভিশাপের জেরে আত্মারা আজও এখানে বন্দী? তাহলে ভানগড়ের আসল সত্যটা কি? যদি আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা বাতাস, পাথর আর মানুষের মনের এক অদ্ভুত খেলা। যদি আপনি ইতিহাসকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা যুদ্ধ আর মহামারীর কারণে উজাড় হয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার ট্র্যাজেডি। কিন্তু যদি আপনি ভানগড়ের কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করেন, তিনি শুধু একটা কথাই বলবেন, বাবু, বিজ্ঞান তার জায়গায় ঠিক হতে পারে, কিন্তু রাত হলে এখানে আজও কেউ একজন রাজমহলের বারান্দায় দাঁড়িয়ে ভানগড়ের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আর তিনি হলেন রাজকুমারী রত্নাবতী। আসলে এই ভয়, রহস্য আর লোকগাথাগুলোই ভানগড় কেল্লাকে 450 বছর ধরে মানুষের মনে বাঁচিয়ে রেখেছে। এই রহস্যের টানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে রাজস্থানের এই মরুভূমির বুকে। বন্ধুরা, আজকের এই মেগা এপিসোড আপনাদের কেমন লাগলো? তান্ত্রিকের অভিশাপ নাকি বিজ্ঞানের যুক্তি? আপনারা কোনটাকে বেশি বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে আগামী সপ্তাহে রহস্যের নতুন কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সচেতন থাকুন। নমস্কার।